গেল তো পশুর বাজার, এবার নিত্যপণ্যের বাজারে আসি। এই কোরবানির ঈদের আগে বেড়ে গেছে মশলার দাম, যেটি ঈদ উদযাপনকে আরও বেশি ব্যয়বহুল করে তুলেছে। কেন মশলার দাম বাড়লো? এবং আজকে সংবাদপত্রে দেখছিলাম যে 87% পর্যন্ত মশলার দাম বেড়েছে। হঠাৎ করে মশলায় কি হলো যে এতখানি দাম বাড়তে হলো? আলোচনায় যুক্ত হচ্ছেন ভোক্তা নির্বাহী পরিচালক খলিলুর রহমান সজল। স্বাগত জানাচ্ছি আপনাকে একাত্তর সকালে। শুভ সকাল। এই যে মশলার দাম, আমরা দেখছি যে এলাচের দাম বেড়ে গেল 87% পর্যন্ত ঈদের আগে। কি হলো হঠাৎ করে? কারণ এটা কি শুধুই ডলার সংকট, শুধুই আমদানির সংকটের কারণে, ঠিক ঈদের আগেই আমদানি সংকট হয়ে গেল যে কারণে এতখানি দাম বাড়তে হলো? কেন মশলার দাম হঠাৎ করে একেবারে পেঁয়াজ, রসুন, আদা, মানে মাংস রান্না করতে যা যা কিছু লাগে সব কিছুরই দাম বেড়েছে কেন? দেখুন, এখানে যে বিষয়টি আমি বলতে চাই সেটা হচ্ছে যে উৎসব পার্বণকে ঘিরে আমাদের বাজারে এরকম অস্থিরতা তৈরি করে কিছু অসাধু ব্যবসায়ী আছে, এবং এরা অত্যন্ত সুযোগ সন্ধানী ব্যবসায়ী। তারা সুযোগ পেলেই এই কাজটি করে, এবং তাদের অজুহাতের কোনো শেষ নাই। কিন্তু এই এই যে দাম বৃদ্ধি পেয়েছে, এখানে বলা হচ্ছে যে ডলারের দাম বেড়েছে। হ্যাঁ, ডলারের দাম যখন ওই মধ্যবর্তী নিয়ন্ত্রণ করে বাংলাদেশ ব্যাংক যখন স্থির করে দিল, তখন 60 টাকা বেড়ে গিয়েছে একসাথে। কিন্তু 60 টাকা মানে 110 টাকায় 60 টাকা বাড়া মানে কত পার্সেন্ট বাড়া? এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। সেই জায়গাটা কিন্তু বিবেচনা করতে হবে। সেখানে 87% দাম বাড়বে কেন? এখানে অবশ্যই এখানে একটা কারসাজি করা হচ্ছে, এবং ইচ্ছাকৃতভাবে এই দাম বাড়িয়ে দেওয়া হচ্ছে যখন এই মশলার চাহিদা বেড়ে যায়। কারণ সারা বছর যে পরিমাণ মশলা বিক্রি হয়, হিসাব করা হয় যে তার প্রায় 40 থেকে 50% মশলা বিক্রি হয় এই কুরবানির ঈদকে ঘিরে। বিশেষ করে এই ধরনের মশলা, এলাচি, দারচিনি, তেজপাতা, এই ধরনের মশলা। আপনি দেখুন, তেজপাতার দামও কিন্তু বেড়ে গিয়েছে। এমন না যে তেজপাতাটা খুব বেশি একটা প্রয়োজনীয় পণ্য, তারপরেও কিন্তু এটার দামটাও বাড়িয়ে দেওয়া হয়েছে। শুধু একটু স্বস্তির বিষয় আছে যে জিরার দামটা তুলনামূলকভাবে কম বেড়েছে, তবে এটা কম বেড়েছে। এছাড়া সকল এই যে আপনি কারসাজির কথা বলছিলেন, অসাধু ব্যবসায়ীদের অজুহাতের কথা বলছিলেন, আমরা বিভিন্ন সময় যখন পণ্যের দাম বাড়ে, বিশেষ করে এই যে আপনি বলছিলেন যে পার্বণকে কেন্দ্র করে যখন জিনিসপত্রের দাম বাড়ে, আমরা দেখেছি রমজানে জিনিসপত্রের দাম বাড়ে, তখনও গণমাধ্যমে অসাধু ব্যবসায়ীদের কারসাজি, তাদের অজুহাত, এইসব বিষয় নিয়ে আলোচনা হয়। সরকারের পক্ষ থেকেও বিভিন্ন সময় আমরা দেখেছি যে, এমনকি আমরা দেখেছি পেঁয়াজের মৌসুমে পেঁয়াজের দাম বেড়েছে, চালের মৌসুমে চালের দাম বেড়েছে, এবং সরকারের পক্ষ থেকে নিয়মিতভাবে একেবারে গোডাউন থেকে শুরু করে বাজার পর্যন্ত, আড়ত পর্যন্ত অভিযান পরিচালনা হয়েছে, শাস্তি দেয়া হয়েছে। তারপরেও কিছুতেই এই বিষয়টিকে নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না, এবং সিন্ডিকেট বলে যে একটি শব্দ, যে সিন্ডিকেট করে সবাই দাম বাড়িয়ে দিচ্ছে, এর কি আসলে কোনো সমাধান নেই? কিভাবে তাদেরকে ঠেকানো সম্ভব? দেখুন, ব্যবসায়ীদের মাঝে একটা নীতি নৈতিকতার যে বিষয়, সেই বিষয়টি দিন দিন উঠে যাচ্ছে। এবং এটা উঠে যাচ্ছে এই কারণে যে আমরা যদিও বলি যে সরকার চেষ্টা করছেন, সরকার তার সীমিত জনবল নিয়ে, সীমিত শক্তি নিয়ে কিন্তু চেষ্টা করছেন, এটা আমরা দেখছি। কিন্তু এটাও কিন্তু ফলপ্রসূ চেষ্টা হচ্ছে না। কারণ হচ্ছে যে সকল পর্যায়ে কিন্তু নিরন্তর যে যে আপনার সার্ভিলেন্সটা দরকার, সেই সার্ভিলেন্সটা কিন্তু করা যাচ্ছে না। হয়তো কখনো পাইকারি বাজারে হচ্ছে, কখনো খুচরা বাজারে হচ্ছে। কিন্তু এই যে আমদানিকারকরা, তারা যে আমদানি করেছেন, যে আমদানি পণ্যগুলো, সেই আমদানি করা পণ্যগুলো কত টাকা দিয়ে আমদানি করেছেন, তাদের ল্যান্ডিং কস্ট কত পড়েছে, তাদের কত টাকা লাভ করা উচিত, এবং সবকিছু বিবেচনায় নিয়ে তারা পাইকারিতে কত বিক্রি করবেন এবং খুচরাতে কত বিক্রি করা উচিত, কতটা যৌক্তিক, কতটুকু, সেই বিষয়টি কিন্তু বিবেচনা করতে হবে। এখন যদি আমরা বলি যে মুক্ত বাজার অর্থনীতিতে সাপ্লাই এবং ডিমান্ডের উপর এটা নির্ভর করবে, সেখানে আমাদের দেশের বাস্তবতায় কিন্তু এটা খুব একটা ভালো কাজ করছে না। কারণ আমাদের দেশের বাস্তবতাটা হচ্ছে অনৈতিকভাবে ব্যবসায়ীরা অতি মুনাফা পাওয়ার জন্য যত ধরনের চেষ্টা আছেন, যত ধরনের অজুহাত আছেন, তারা করে থাকেন। আপনি যে যৌক্তিক দামের কথা বলছিলেন, কিছুদিন আগে তো সরকার যৌক্তিক দামও নির্ধারণ করে দিয়েছিল নিত্য পণ্যগুলোর, সেটিও তো ব্যবসায়ীরা মানেননি। তাহলে আপনার মতে সরকারের তরফ থেকে
ব্যবসায়ীদেরকে নির্দেশনা মানানোর জন্য আর কি করণীয় আছে? নির্দেশনা মানানোর জন্য এখানে দুটি জিনিস। একটা জিনিস হচ্ছে যে ব্যবসায়ীদের যে সংগঠনটা আছে, সংগঠনগুলো আছে, ফেডারেশন আছে বা অন্যান্য ব্যবসায়ীদের যে ট্রেড অর্গানাইজেশন গুলো আছে, এই ট্রেড অর্গানাইজেশন গুলোর সাথে সরকারের একটা ভালো যোগাযোগ তৈরি করতে হবে এবং তাদেরকে একটা কাউন্সিলিং করতে হবে যে তারা যেন সরকারের যে বিভিন্ন সময় যে সকল ঘোষণাগুলো দেন, দামকে নির্ধারণ করে দেন, এইগুলোকে তাদেরকে মানতে বাধ্য করতে হবে। না হলে তাদের ট্রেড লাইসেন্স দেওয়া বা অন্যান্য যে সুযোগ সুবিধা ব্যবসা করার জন্য দেওয়া, আইআরসি দেওয়া, এগুলো কিন্তু বন্ধ করতে পারবে অথবা জরিমানা করতে পারবে। এই ধরনের বিষয়গুলো এখানে আনতে হবে, ট্রেড বডির সাথে কথাবার্তা বলতে হবে। এটা হলো এক। আর 2 নম্বর হচ্ছে যারা আইনটা মানবেন না তাদেরকে এমন একটা শাস্তি দিতে হবে যেন এই শাস্তিটা একটা উদাহরণ হয়ে দাঁড়ায়, যাতে অন্যরা এই কাজটা করতে সাহস না পায়। এইটা একটা বড় বিষয়। যখন শাস্তি হয় না, অপরাধ করে যায় বা গুরু মানে পাপের জন্য লঘুদণ্ড আরোপ করা হয়, তখন কিন্তু প্রণোদিত হয় আরো ব্যবসায়ীরা এই কাজ করতে। সুতরাং আমার মনে হয় যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে একটা সমন্বিত উদ্যোগ নিতে হবে ব্যবসায়ীদের সাথে, ভোক্তার স্বার্থ সংরক্ষণে নিয়োজিত যে সরকারি সংস্থাগুলো আছে তাদের মাঝে একটা ভালো আলোচনার ব্যবস্থা করতে হবে এবং প্রতিনিয়ত তাদের সাথে যোগাযোগ রাখতে হবে। এবং এটা শুধু মানে সরকারের না, এটা ট্রেড বডিকেও দায়িত্ব দিতে হবে যে তোমরাও এই বাজারটাকে এবং নিশ্চয়ই নিয়ন্ত্রণ করবে। ভোক্তা পর্যায়েও কিছু দায় দায়িত্ব এসব ক্ষেত্রে থাকে। আমরা কিছুদিন আগেও দেখেছি তরমুজের ক্ষেত্রে যখন তরমুজের দাম আকাশ ছোঁয়া হয়ে গেল, তখন কিন্তু ভোক্তা পর্যায়ে তরমুজ খাওয়া বন্ধ করে দিয়ে তরমুজের দাম কমানো হয়েছে। এরকম নজিরও আছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।